পৌষ সংক্রান্তির মেলায় কি গঙ্গাসাগর আসবেন ভাবছেন, কিংবা তার আগে? তাহলে কিভাবে খুব সহজেই কম খরচে সাগরদ্বীপে পৌঁছবেন সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। সাথে থাকবে যাত্রাপথের অসাধারণ সৌন্দর্য, আর তার সাথে বর্তমানে যাতায়াত খরচের সাথে মেলার সময় যাতায়াত খরচের কতটা পার্থক্য হয় সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে 23শে ডিসেম্বর আর এখন সকাল 6:30 মতো বাজে। দাঁড়িয়ে আছি জয়নগর মজিলপুর স্টেশনে, আর এখান থেকেই আজকে জার্নিটা শুরু করছি প্রত্যেকবারের মতো। আজ যাচ্ছি গঙ্গাসাগর, আর আপনারা যারা গঙ্গাসাগর যেতে চান কিভাবে যাবেন সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। আর আমি ট্রেনে করে যাচ্ছি, আপনারা যদি ট্রেনে না আসতে চান তাহলে কিভাবে বাসে করে আসবেন সেটাও জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপ লক্ষ্মীকান্তপুর সোনারপুর লোকাল কুয়াশার মধ্যে থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে, আর এর ঠিক পরেই 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে রাউন্ড শিয়ালদা নামখানা লোকাল, যে ট্রেনটাতে আমি আজকে কাকদ্বীপ যাব। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে ভোর 5:12-তে। আপনারা যদি একদিনের মধ্যে গঙ্গাসাগর ঘুরে নিতে চান তাহলে চেষ্টা করবেন ভোর ভোর এই ট্রেনটাই ধরে নেওয়ার, কারণ এরপরে 7:14 শিয়ালদা থেকে শিয়ালদা নামখানা লোকাল ওই ট্রেনটাতে আসলে আপনাদের গঙ্গাসাগর পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে, আর ট্রেনটা কিন্তু যথেষ্টই ভিড় হয়। আর দেখুন, কথা বলতে বলতে ট্রেনটা চলেও এসেছিল, আর আমি পৌঁছে গেছি এখন কাকদ্বীপ স্টেশনে। আর এই কাকদ্বীপ স্টেশনটা দেখছেন বেশ অনেকটাই লম্বা, আর এই লম্বা হওয়ার কারণ কিন্তু এই গঙ্গাসাগর মেলা বা পৌষ সংক্রান্তি মেলায়। শিয়ালদা দক্ষিণ শাখার 3টে প্ল্যাটফর্ম বা 3টে স্টেশন এইভাবে বড় করে তৈরি করা হয়েছে, সেগুলো হলো লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ আর নামখানা। কারণ এই পৌষ সংক্রান্তির মেলার সময় বেশ কিছু এক্সপ্রেস ট্রেন এই রুটে আসে, আর সেই ট্রেনগুলোর স্টপেজ দেওয়ার জন্যই এই প্ল্যাটফর্মগুলো এতটা বড় করে তৈরি করা হয়েছে। আমি তো পৌঁছে গেলাম ট্রেনে করে কাকদ্বীপ, কিন্তু আপনারা যদি ট্রেনে করে না আসতে চান তাহলে কিন্তু ধর্মতলা থেকে বাসও পেয়ে যাবেন, নামখানাগামী বাসে, মানে যেগুলো বকখালি যাচ্ছে সেই বাসে আপনারা চলে আসতে পারেন কাকদ্বীপ পর্যন্ত। আর তারপরে আপনারা কিভাবে সাগর পৌঁছবেন চলুন এবারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। সময় 7:50। এখান থেকে দেখুন নামখানার দিকে ট্রেনটা চলে গেল। এই ট্রেনে এসেছিলাম আমি আজকে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি কাকদ্বীপ স্টেশনের। আর একদম সামনে থেকে মানে নামখানার দিকে দেখছেন ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। এদিকে আপনারা স্টেশন থেকে জাস্ট বেরিয়ে আসলেই যে রাস্তাটা দেখছেন আমার পিছন দিক থেকে এদিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে যাব। জাস্ট 1 মিনিট গেলেই টোটো স্ট্যান্ডে পৌঁছে যাব। আমাকে এখান থেকে টোটো নিতে হবে লট 8-এ যাওয়ার জন্য। চলুন টোটো স্ট্যান্ডে গিয়ে আবার কথা বলছি। চলে এসেছি টোটো স্ট্যান্ডে, আর এই টোটোতে করেই এখন চলে যাব লট 8 বা ভ্যাসেল ঘাটে। আপনারা ভ্যাসেল ঘাট বললেও ওনারা আপনাদেরকে পৌঁছে দেবে। আর বর্তমানে টোটো ভাড়া ভ্যাসেল ঘাট পর্যন্ত 20 টাকা, কিন্তু পৌষ সংক্রান্তির মেলার সময় ওই ভাড়াটাই বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে, মানে 40 থেকে 50 টাকা হয়ে যাবে। তো উঠে পড়েছি আমি টোটোতে। কাকদ্বীপ থেকে ভ্যাসেল ঘাট আসতে আমার 20 মিনিট মতো লাগলো টোটোতে। আর এই ভ্যাসেল ঘাটে পৌঁছে আমি ভ্যাসেলের টিকিটও নিয়ে নিয়েছি এখান থেকে। আর দেখছেন আমার পিছনের টিকিট কাউন্টারটা, এখানে টিকিট কাউন্টারে ভ্যাসেলে যাওয়ার জন্য টিকিট মূল্য আপাতত 9 টাকা, কিন্তু মেলার সময় এই দামটা কিন্তু বেড়ে যাবে। আর এই মেলার সময় এটা 5 গুণ বেড়ে প্রায় 45 টাকা হয়ে যাবে। ভ্যাসেলের টিকিট নিয়ে এই যে রোটা, মানে ভ্যাসেলে ওঠার জন্য যে লাইনটা আছে ওটাতে আমি চলে এসেছি, আর সামনে দেখুন বিশাল বড় লাইন। আর মেলার দিন যত এগিয়ে আসবে ভিড়টাও ততই বাড়তে থাকবে। মেলার দিন যত এগিয়ে আসছে সাগরে যাওয়ার মানুষের সংখ্যা দেখতে পাচ্ছেন ততই দিন দিন বেড়ে যাচ্ছে। আর এখানে আসলে আগে বছরের অন্যান্য সময় যেমন আপনাদেরকে গঙ্গাসাগর অ্যাপ থেকেই ভ্যাসেলের টাইমটা জেনে আসতে হয়, জোয়ারের সময় অনুযায়ী ভ্যাসেল ছাড়ে, কিন্তু এই মেলার কিছুদিন আপনাদের সেই জন্য অপেক্ষা করতে হবে না ভ্যাসেলের জন্য। এখন কিন্তু ভ্যাসেল 30 মিনিট অন্তর অন্তরই অ্যাভেলেবেল। আর যত মেলা এগিয়ে আসবে এই অ্যাভেলেবিলিটিটা কিন্তু আরও বাড়তে থাকবে, কারণ নদীতে ড্রেজিং হচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি, আর টিকিট চেকিংটাও হয়ে গেছে। তারপরের যে রাস্তাটা, মানে ভ্যাসেলে ওঠার একদম ফাইনাল যে রাস্তাটা, এইখানটায় দেখুন দুদিকে ম্যানগ্রোভের জঙ্গলও দেখতে পাবেন। দারুণ এই জায়গাটা। তো এখান থেকে সামনে এগোবো, আর এখান থেকে দুপাশের পরিবেশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
আমার চ্যানেলের বেশ অনেকগুলো ভিডিওতেই আপনারা ম্যানগ্রোভের জঙ্গল দেখেছেন, তো আরও একবার আপনাদেরকে ম্যানগ্রোভের জঙ্গল দেখিয়ে দিলাম। আর তার সাথে দেখুন আমার পিছনের লাইনটা কতটা লম্বা। ভ্যাসেলের কাছাকাছি এসে দেখলাম একটা ভ্যাসেল পুরো ভর্তি হয়ে গিয়েছিল, তো সেটা ছেড়ে দিচ্ছে, তাই জন্য নেক্সট ভ্যাসেলে যাব। আর এইরকম একটা ভ্যাসেলে প্রায় 1000-এরও বেশি মানুষ যাতায়াত করছেন। আর আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে এখানে জানিয়ে রাখি, আপনারা কিন্তু বাইক নিয়েও ভ্যাসেলে পারাপার হতে পারবেন। 10 মিনিটের মধ্যেই নেক্সট ভ্যাসেল চলে এসেছে সাগর থেকে। আর এখানে দেখুন মানুষজন নেমে বেরিয়ে যাচ্ছেন বাইরের দিকে। এখানে দুটো রো আছে, একটা দিক থেকে মানুষজন বেরিয়ে যাবেন আর একটা রোতে আমরা দাঁড়িয়ে আছি। ওই রোটা খালি হলে মানে ভ্যাসেলটা খালি হলে তারপরে আমরা গিয়ে ভ্যাসেলে উঠবো। আর প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে। উঠে পড়েছি ভ্যাসেলে, আর এখন ভ্যাসেলটা ছেড়েও দিয়েছে। আর প্রচুর পাখি দেখতে পাচ্ছেন এখানে বোটের সঙ্গে, মানে ভ্যাসেলের পাশাপাশি উড়ে চলেছে, কারণ অনেকে এই পাখিগুলোকে বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন, আর সেই জন্যই পাখিগুলো ঠিক ভ্যাসেলের পাশাপাশি চলেছে। আর এটা যেখান থেকে ভ্যাসেলটা যাচ্ছে এটা মুড়িগঙ্গা নদী। এখানে কিন্তু নদীটা বেশ চওড়া, সেই কারণেই আগেই নদীটা পারাপার হওয়া ছিল বেশ বিপজ্জনক। তাই বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কারণ এতটা চওড়া হওয়ার কারণে এই নদীতে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্টও হতো। কিন্তু বর্তমানে সেই সম্ভাবনা একদমই নেই বললেই চলে, তাই প্রচুর মানুষ আসেন এবং যাতায়াতটাও এখন অনেক সহজ হয়ে গিয়েছে। আর এখন যাতায়াতের এতটা সুবিধা হওয়ার কারণ এই দেখুন নদীতে ড্রেজিং চলছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পাইপ লাইনটার মধ্যে দিয়ে নদীর পলি তুলে একদম বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, যার জন্য নদীতে যে চড়াটা পড়ে গিয়েছিল সেই চড়াটা আর থাকছে না, ফলে ভ্যাসেল যাতায়াত অনেক সুবিধাজনক হয়ে গেছে। আর এটা প্রত্যেক বছরই করা হয়, প্রত্যেক বছর এই মেলার আগে এই ড্রেজিংটা করা হয়, যার জন্য ভ্যাসেল খুব সহজেই নদীটা পারাপার হতে পারে। আর এই দেখুন আমাদের ভ্যাসেল চলে এসেছে সাগরে। এখানেই লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর, দেখতে পাচ্ছেন। তো আমি নেমেও পড়েছি ভ্যাসেল থেকে। এবারে যাব ভ্যাসেল ঘাটের বাইরে, মানে এটা কচুবেড়িয়া ঘাট। লট 8 থেকে আমি কচুবেড়িয়া ঘাটে চলে এলাম। আর এখান থেকে আপনাদেরকে ভ্যাসেলটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, তার সাথে মুড়িগঙ্গা নদীটাও। চলুন বাইরে গিয়ে আপনাদেরকে বাইরে কি কি আছে ওখান থেকে আর কোন ট্রান্সপোর্ট আপনারা চেঞ্জ করবেন সেটাও দেখাই। এখান থেকে আপনারা ব্রেকফাস্ট বা টিফিনটা সেরে নিতে পারেন। এখানে প্রচুর ফলের দোকান, ডাব, এছাড়া ছোটোখাটো বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে, আপনারা সেখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন, নিয়ে গাড়িতে উঠতে পারেন। এখানে বেশ কিছু প্রাইভেট কার আছে, কিন্তু আমি এগুলোতে যাব না, কারণ আমি আজকে সোলো ট্রিপ করছি, একাই এসেছি গঙ্গাসাগর। তাই এখান থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে যাব। ওই হেঁটে 5-7 মিনিট এগিয়ে আসলেও আপনারা এখান থেকে আরও বেশ কিছু গাড়ি পেয়ে যাবেন, অটো, তারপরে বাস তো পাবেনই। কিছুটা এগিয়ে আসলে বাস স্ট্যান্ড আছে, কিন্তু বাসে আমি যেতে পারিনি, কারণ এখন এত মানুষের ভিড় হচ্ছে যে বাস পুরো, যারা গ্রুপ ট্যুর করাচ্ছেন তারা পুরো বাস এখানে বুকিং করে নিচ্ছেন, সেই জন্য বাসের জন্য হয়তো আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে। তো তাই আমি এই যে দেখছেন ম্যাজিক গাড়িগুলো, এটাতেই চলে যাব আজকে। আর পেয়ে গেছি এর ফ্রন্ট সিট, যেটার জন্য আমি আরও এই গাড়িটাতে উঠে পড়লাম। তো সোলো ট্রাভেল করার কিন্তু এই ধরনের সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন। নিজের পছন্দ মতো সিটও কিন্তু বেশ সহজেই পেয়ে যাওয়া যায় সোলো ট্রিপে। তো আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে এখান থেকে। আর এই কচুবেড়িয়া থেকে, মানে কচুবেড়িয়া ফেরিঘাট থেকে গঙ্গাসাগর যে মন্দির বা সমুদ্র, ওর ডিস্টেন্স কিন্তু প্রায় 30 কিলোমিটার। তো এই 30 কিলোমিটার যাত্রাপথে বাস ভাড়া লাগবে 40 টাকা, আর এইরকম অটো বা অন্যান্য গাড়িতে গেলে ভাড়া পড়বে 50 টাকা, যেটা মেলার আগে। কিন্তু মেলার সময় এই দামটা কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে। আর এই 30 কিলোমিটার রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, প্রচুর পানের বরজ পাবেন রাস্তার দুদিকে। আর সেটা ছাড়াও অসাধারণ রাস্তা, যেহেতু প্রত্যেক বছরই রাস্তার কাজ হতেই থাকে মেলা উপলক্ষে, তাই রাস্তা খুব একটা খারাপ ছিল না, মানে দারুণ রাস্তা ছিল, আর ডাবল লেনের রাস্তা ছিল। তাই এই রাস্তাটাই আপনাদের ট্রাভেল করতে কিন্তু বেশ ভালো লাগবে।
1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন সাগরের এই স্ট্যান্ডটাতে, মানে বাস স্ট্যান্ড বলুন বা গাড়ি স্ট্যান্ড বলুন। তো এখানে নেমে আপনাদের 500 মিটার মতো আরও যেতে হবে মন্দিরে যাওয়ার জন্য। আমি হেঁটেই যাচ্ছি, আপনারা চাইলে টোটো নিয়ে নিতে পারেন এখান থেকে, কিন্তু মাত্র 500 মিটার আপনারা খুব সহজেই হেঁটে আসতে পারবেন। এখান থেকে সামনে এগিয়ে এইদিকে দেখছেন ডান দিকে যে রাস্তাটা বেঁকে গেছে, এটাই মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে সমুদ্রে যাওয়ার জন্য টোটাল 5টা রাস্তা আছে। তো আমি এই 1 নম্বর রাস্তাটা থেকেই আজকে মন্দিরের দিকে যাব। সময় এখন 11:40, এসে পৌঁছে গেছি কপিল মুনির আশ্রমের একদম সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কপিল মুনির আশ্রম। আর যেখানে আপনারা বাস বা গাড়ি থেকে নামবেন সেখান থেকে ওই মিনিট 10 হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন কপিল মুনির আশ্রমে। আমি হেঁটেই এলাম, দেখলেন তো। এছাড়াও আপনারা টোটোতেও আসতে পারেন, দূরত্ব ওই 500 মিটার মতো। টোটোতে আসলে ভাড়া নেবে 15 টাকা। তো আমি হেঁটেই চলে এসেছি, আপনারাও চাইলে হেঁটে আসতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কীভাবে আপনারা আসবেন সেটা তো দেখিয়েই দিলাম। এর পরের ব্লগে থাকবে কীভাবে আপনারা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখবেন। তো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।